লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির কাঙ্ক্ষিত ফলাফল না হতেই বঙ্গে শুভেন্দু অধিকারীকে কার্যত ভিলেন বানানো, কোণঠাসা বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং অদ্ভুতভাবে সেই প্রক্রিয়াটা শুরু করেছেন দলেরই এক শ্রেণীর নেতারা, যারা নিজেদের বুথেও জিততে পারেন না। যদিও এই প্রক্রিয়া যতই করা হোক, কেন্দ্রীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গে যেটুকুনি ফলাফল বিজেপির হয়েছে তার পিছনে অন্যতম কারিগর যদি কেউ হয়ে থাকেন, তিনি হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা তো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ভাবনা, কিন্তু একই ভাবনায় ভাবিত কি এই রাজ্যের শাসক দলও? যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী অ্যাক্টিভলি পলিটিক্সে রয়েছেন, বিরোধী রাজনীতিটা করছেন, ততদিন শাসক দল স্বস্তির নিঃশ্বাস এক সেকেন্ডের জন্যও ফেলতে পারবে না। আর তাই কি এবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জেলে পোরার পাকাপোক্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই চেষ্টাটা যেদিন থেকে তিনি তৃণমূলটা ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সেই দিন থেকেই শুরু হয়েছিল এবং পূর্ণোদ্যমে চেষ্টা হয়েছিল 2021-এর 2রা জুন, যেদিনকে নন্দীগ্রামে স্বয়ং শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বকে 1956 ভোটে এই শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল। আর এবারের লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম তো বটেই, গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন শাসক দলের আসল জম হচ্ছেন তিনি। আর তাই তিনি যদি বাইরে থাকেন, পূর্ব মেদিনীপুরে দাঁত ফোটানো তো অসম্ভব, বাংলার গদিটাও চলে যেতে পারে। এটা হাড়ে হাড়ে টের পেয়েই এবার কি পুরনো খুনের মামলা খুলে শুভেন্দু অধিকারীকে পাকাপোক্তভাবে জেলে পোড়ার ব্যবস্থা হচ্ছে। সেই রকমের সমস্ত মরিয়া ব্যাপার চলে এসছে। কেন বলছি এই কথাটা? সামনে এসছে একটা বিস্ফোরক খবর। কি সেই খবর, কি হতে পারে, সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর কথা তো অবশ্যই আপনাদের বলবো, এই ব্যাপারে কি চলছে অবশ্যই বলবো। তার আগে একটা ছোট্ট করে খবর আপনাদের জানিয়ে রাখতে চাই। যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের স্পেশাল উপহার গপ্পবাজ রাজ, এই ইউটিউব চ্যানেলটি আমরা খুলেছি এবং সেখানে কিন্তু আমরা একটার পর একটা বিভিন্ন রকমের অডিও স্টোরি আপলোড করছি। এর আগে আমরা একটা ভূতের গল্প সেখানে আপলোড করেছিলাম, আজকে কিন্তু একটা রহস্য গল্প আমরা সেখানে আপলোড করেছি এবং আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন এবং সেখানে আপনাদের ফিডব্যাক দিতে পারেন। যেভাবে প্রিয়বন্ধু মিডিয়াকে আপনারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই গপ্পবাজ রাজও আপনারা সাবস্ক্রাইব করুন, সেখানের ভিডিওগুলো দেখুন। এই অডিও স্টোরিগুলোতে কোনো ফিডব্যাক থাকলে, কোথায় উন্নতি করতে পারি, আমাদের অবশ্যই গাইড করুন। অবশ্যই কথা দিচ্ছি এখানে অনেক অনেক ভালো ভালো অডিও স্টোরি আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। এই চ্যানেলটি আপনারা সহজেই খুঁজে পাবেন আমাদের ডেসক্রিপশন লিঙ্কে, এখানে কিন্তু চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করলেই আপনারা গপ্পবাজ রাজ চ্যানেলে চলে যাবেন এবং তারপর সেখানে ভিডিও দেখুন, অডিও শুনুন এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারী, ঘটনা কি ঘটেছিল আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর একজন দেহরক্ষী ছিলেন, তার নাম হচ্ছে শুভব্রত চক্রবর্তী। সেই প্রাক্তন দেহরক্ষী তিনি 2018 সালের 13ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের কাঁথির যে পুলিশ ব্যারাক রয়েছে সেখানে তার মাথায় গুলি লাগে। কেউ কেউ বলেন যে সেটা তাকে হত্যা করা হয়েছে, কেউ কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন। জখম গুরুতরভাবে হয়েছিলেন তিনি এবং তাকে কিন্তু স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু এই শুভব্রত চক্রবর্তী বাঁচেননি, তিনি তার পরের দিনই প্রয়াত হন। এটা হচ্ছে 2018 সালের 13ই অক্টোবরের ঘটনা। 14ই অক্টোবর তিনি প্রয়াত হন। এরপর তখন শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসে রয়েছেন। এই নিয়ে কিন্তু খুব একটা বেশি নড়াচড়া কিছু হয়নি। কিন্তু হঠাৎ করে দেখা গেল 2021 সালের জুলাই মাসে, অর্থাৎ ঘটনা ঘটার 3 বছরেরও কাছাকাছি সময়, 3 বছর পরে হঠাৎ করে এই শুভব্রত চক্রবর্তী যিনি স্ত্রী, সেই সুপর্ণা চক্রবর্তী কাঁথি থানায় একটা অভিযোগ করলেন এবং সেখানে তিনি সরাসরি খুনের অভিযোগ নিয়ে এলেন, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার এইসব বিভিন্ন রকম তিনি বললেন, অভিযোগ করলেন এবং সেখানে দোষী সাব্যস্ত করলেন, বা তার মতে এখানে দোষী যিনি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং আপনারা দেখবেন যে মাঝে মাঝে শাসক দল কিন্তু এটা নিয়ে বিলো দ্য বেল্ট শুভেন্দু অধিকারীকে আঘাত করার চেষ্টা করেন। তো সেই ঘটনায় যখনই এটা পুলিশের কাছে এলো, খুব স্বাভাবিকভাবেই পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠল এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু প্রক্রিয়া শুরুই হলো। ফলে এই ঘটনায় সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিহিংসা খুঁজে পেলেন এবং তিনি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলেন। তিনি দুটো আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন যে যে কোনো একটি এটাতে করতে দেওয়া হোক।
রাজ্য পুলিশের হাতে এই তদন্তভার রাখতে দেওয়া যাবে না। 2021 সালের 2রা জুন যখন স্বয়ং সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তার কাছে 1956 ভোটে হেরে গেছেন, তারপর থেকেই তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে, তাকে হেনস্থা করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি চলছে। এবং সেই জন্যই 2021 সালের জুলাই মাসে গিয়ে এই 3 বছরের পুরনো ঘটনাকে তুলে নিয়ে এসে এই যে মৃত ব্যক্তি শুভব্রত চক্রবর্তী তার স্ত্রীকে দিয়ে এই রিপোর্টটা করা হয়েছে। সুতরাং এইখানে রাজ্য পুলিশের ভূমিকা মোটেই সন্দেহের ঊর্ধ্বে নয় এবং এখানে তারা তদন্তের নামে আসলে শুভেন্দু অধিকারীকে হেনস্থা এবং গ্রেপ্তারির চেষ্টা করছে। ফলে এই মামলাটি হয় খারিজ করে দিক কলকাতা হাইকোর্ট, অথবা এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে তারা তদন্ত করে দেখুক সত্যিই শুভেন্দু অধিকারী এখানে যোগ আছে, নাকি এই শুভব্রত চক্রবর্তী তার স্ত্রী সুপর্ণা চক্রবর্তীকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা করাতে তৃণমূল কংগ্রেসই এটা করেছে। সত্যি করে যদি ঘটনা ঘটতো তাহলে তো ঘটনার পরেই এই সুপর্ণা চক্রবর্তী অভিযোগ করতে পারতেন, বা তৃণমূল প্রশাসন যদি এতই ন্যায় বিচার সাধারণ মানুষকে দিতে বদ্ধপরিকর, তাহলে 2018 সালের 14ই অক্টোবর শুভব্রত চক্রবর্তীর মৃত্যু হয়েছে, তখনই কেন তারা অ্যাক্টিভিটিটা করেনি? এবং এই ঘটনায় কিন্তু হাইকোর্টও কনভিন্সড হন যে এখানে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব রয়েছে, কেননা 2রা জুন একজন হারলেন আর তারপর জুলাই মাসে গিয়ে এতদিনের 3 বছরের পুরনো ঘটনা তুলে এনে করতে হবে। তো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেওয়া হয়, পুলিশ তাকে অযথা হেনস্থা করতে পারবে না, গ্রেপ্তারি তো অনেক দূরের কথা, পুলিশ তাদের মতো করে তদন্ত চালিয়ে যাক এবং তদন্তে যদি সত্যিই কিছু পাওয়া যায় তখন হাইকোর্টকে জানাক এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারীর আইনজীবী যেটা বলছেন সেই ব্যাপারেই কিন্তু তারা কনভিন্সড বলে হাইকোর্ট কিন্তু জানিয়েছিল। কিন্তু এই মামলায় আপ্রাণভাবে চেষ্টা চলে যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্ট রক্ষা কবচ তুলে নিক। কেননা আপনারা জানেন যে খুনের মামলা বা আত্মহত্যার প্ররোচনার মামলা এই ধরনের যদি কেউ কারোর দিকে আঙুল তোলে তাকে তদন্তের স্বার্থে জেরা করার জন্য ডাকা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। সুতরাং এটা খুব সেন্সিটিভ ম্যাটার এবং সেই ব্যাপারে কিন্তু শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর একটা বড় চান্স রয়েছে রাজ্য পুলিশের হাতে। ফলে সেই ব্যাপারে তারা কিন্তু বারবার মরিয়া আছে এবং শাসক দল দেখবেন মাঝে মাঝেই এই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সম্বন্ধে এই কথাটা বলেন, খোদ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীও বলেন যে যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে রক্ষা কবচ মাদুলি দিয়ে রেখে দিয়েছে, এসব চলবে না। এই যে কথাগুলো বলে তার মানে এই মামলাটাই কিন্তু একটা তদন্তের নামে যতদিন তদন্ত টেনে নিয়ে যায় তদন্ত বোধহয় জীবনেও শেষ হবে না, কিন্তু শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, এটাই মেন এজেন্ডা এই মামলাটার। তো সেই মামলার আজকে শুনানি ছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে কিন্তু একটা জোরালো সওয়াল করা হয়, সেখানে শুভেন্দু অধিকারীকে তদন্তের আওতায় নিয়ে আসা, তাকে জেরা করা, জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে গ্রেপ্তার করা, এই ধরনের সিদ্ধান্ত জানা হাইকোর্ট এটার জন্য খুব চাপ দেওয়া হয়েছিল। তো তখন যেহেতু এটা খুনের একটা তদন্ত চলছে এবং হাইকোর্টও অবশ্যই নিরপেক্ষভাবে বিচার করতে চায়, তো মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলাটি গিয়েছিল। তো মাননীয় বিচারপতি যেটা নির্দেশ দিয়েছেন যে এই যে এই পুরো ঘটনাটা, এখানে তো অবশ্যই পোস্টমর্টেম রিপোর্ট আছে, সেই পোস্টমর্টেম রিপোর্টটা হাইকোর্টে জমা দেওয়া হোক। তাহলেই বোঝা যাবে যে সত্যি এখানে খুন হয়েছে না আত্মহত্যা হচ্ছে, খুনের প্ররোচনা, আত্মহত্যার প্ররোচনা, খুনের পরিকল্পনা, কোন বিষয়ে এটা এগোনো হবে সেটা দেখা হবে। এবং তার সঙ্গে যেটা আমি জানতে পারছি যে এখানে কিন্তু কেস ডায়েরি নিয়েও কিন্তু একটা হাইকোর্ট প্রশ্ন তুলেছে। যাই হোক, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 23রা জুলাই। এখন দেখা যাক সত্যিই রাজ্য পুলিশ এখানে পোস্টমর্টম রিপোর্ট জমা দেয় কিনা এবং সেই পোস্টমর্টম রিপোর্ট জমা দেওয়ার পর সত্যিই হাইকোর্টের দৃষ্টি খুলে যায় কিনা যে সত্যিই শুভেন্দু অধিকারী এটার সঙ্গে জড়িত আছেন, এমন কোনো প্রামাণ্য বিষয় রাজ্য পুলিশ তুলে দিয়েছে। আসলে এই রাজ্যের পুলিশ যে অপদার্থ, ব্যর্থ এবং শাসক দল যখন তেড়ে যায় তারা টেবিলের তলায় লুকোয়, এই ইনসিডেন্টগুলো শুভেন্দু অধিকারী সামনে নিয়ে এসছেন বারে বারে। অন্যদিকে বিরোধী দল করা মানেই তাদেরকে গাঁজা কেস, শ্লীলতাহানি কেস, বিভিন্ন রকমের ফলস কেস দিয়ে ফাঁসাতে হবে এবং সেই বিরোধী দলটার দলনেতার নাম যদি শুভেন্দু অধিকারী হয়, যিনি কার্যত শাসক দলের জিনা হারাম করে রেখে দিয়েছেন, প্রত্যেক দিন একটা করে নতুন দুর্নীতির পারদ খুলছেন এবং তার থেকেও বড় কথা
যেখানে যেখানে তিনি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে ফ্রি হ্যান্ড পাচ্ছেন, সেখানে শাসক দলকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন। ফলে শুভেন্দু অধিকারী সত্যিই এখন এই শাসক দলের জন্য বড় বেশি মাথা ব্যথা হয়ে গেছেন। এবং যতই এই লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হোক না কেন, 2026-এর নির্বাচন, সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু সত্যি সত্যি একটা বড় মাথা ব্যথা হবেন, এবং তিনি যদি সত্যিই তখন জেলের বাইরে থাকতে পারেন, এই শাসক দলকে চোখের জলে নাকের জলে করে দেবেন। শেষ পর্যন্ত বঙ্গবাসী এদেরকে পরিবর্তন করবে কিনা সেটা জানা নেই, কিন্তু বহু আসনে বহু মহারথীর পতন যে হবে, এবং শুভেন্দু অধিকারী থাকা মানে ততদিনে শাসক দলের আরও অন্যায়, আরও দুর্নীতির যে মুখোশগুলো রয়েছে সেগুলোও বোধহয় খুলে যাবে, এইটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর সেই জন্যই নির্বাচনে ফলাফল মিটতেই এবার কি রাজ্য পুলিশ, যার মাথাতেও আবার রয়েছেন ওই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, তিনি এতখানি উঠে পড়ে লেগেছেন যে যে করে হোক খুনের মামলা, খুনের প্ররোচনার মামলা, সেখানে শুভেন্দু অধিকারীকে হাজতবাসটা করাতেই হবে। হবে শেষ পর্যন্ত সেই ধরনের ঘটনা, নাকি হাইকোর্টেই এই রাজ্য পুলিশের যে ভণ্ডামি আগে বারবার খুলেছে, তারা অন্যায় যেভাবে করেছে সেই মুখোশগুলো খুলেছে এবং আইনের ঠাস ঠাস করে থাপ্পড় তাদের গালে পড়েছে, 23রা জুলাই আবারও একটা সেই রকম ঘটনা ঘটতে চলেছে। নজর আমাদের অবশ্যই থাকবে, কিন্তু সামগ্রিকভাবে এই 3 বছরের পুরনো ঘটনা তুলে নিয়ে এসে যেভাবে 2021-এ মামলা হলো, এবং সেটারও 3 বছর বাদে 2024-এ এসে যেভাবে পুলিশ তেড়ে ফুঁড়ে লাগলো, সেটা নিয়ে কি বলবেন? সত্যিই শাসক দলের সবথেকে বড় মাথা ব্যথার নাম শুভেন্দু অধিকারী নয় কি? বন্ধুরা, যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।